জমিদার বাবু, একটা খবর আছে জমিদার বাবু, আপনার তো সর্বনাশ হয়ে যাচ্ছে। তোমাকে আমি কতবার সাবধান করলাম, এখন কি হবে? তোকে তো ভদ্রলোক ভাবতাম, তুই এখন আমার বিরুদ্ধে কথা বলছিস, ভিখারি কোথাকার। মোহন দাদা, সারাদিন মাঠে এত কষ্ট করলাম দুজন, শরীরটা যেন চলতেই চাইছে না আর। সেই সকাল থেকে রোদটা এত বেশি ছিল, মনে হচ্ছিল মাথা ঘুরেই পড়ে যাব। তা তোমার খাজনাটা কি জমা দিতে পেরেছো? আর বলিস না বিক্রম, আমার তো গত বছরের খাজনা দেয় বাকি এখনো, তার উপর এখন নাকি খাজনা বাড়িয়েছে, শুনেছিস নাকি? হ্যাঁ দাদা, কথাটা আমার কানেও এসেছে, 100 টাকা করে নাকি বাড়িয়েছেন। আগে যা দিতাম তা দিতেই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত, এখন আরো বাড়ালে তো মরেই যাব আমরা। আচ্ছা, গ্রামের অন্যরা এটার প্রতিবাদ করছে না কেন? কি নিয়ে প্রতিবাদ করবে তারা? মানে কেউ কি খাজনা আগের মতো দিচ্ছেন, নাকি সবাই মাথা নিচু করে রেখেছে? কে প্রতিবাদ করবে? সবাই তো রুদ্রকান্ত বাবুকে ভয় পায়। গত বছরে নিতাইকে নিয়ে করেছিল, মনে আছে তো নাকি? বেচারা প্রতিবাদ করতে গিয়ে জমি থেকে বহিষ্কৃত হলো, পরে পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হলো তাকে। সেই থেকেই তো কেউ আর প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। সত্যি বলতে আমি নিজেও ভয় পাই, বুঝলি। গ্রামের সবাই তো দেখছি ভয় পায়। ঘরে আমার বউ বাচ্চা আছে, এখন যদি জমি হারাই তাহলে কি হবে আমাদের বল? কোথায় যাব তখন? কিন্তু ভয়ে ভয়ে আর কতদিন এভাবে থাকবে মোহনদা? এভাবে তো একদিন দম বন্ধ হয়ে মারা যাবে সবাই। আমরা কি শুধু খেটেই যাব? কি আর করা যাবে বল? আরে যাক, বৃষ্টিটা থামলো অবশেষে। আচ্ছা, আমি বাড়ির দিকে যাই, নন্দিতা বসে আছে আমার জন্য। রাতে আবার খেতে জল দেখতে আসতে হবে। গেলাম আমি। নন্দিতা, ও নন্দিতা, কোথায় গেলে? কি গো, তুমি তো ভিজে গেছো দেখছি। আর বলো না, কাজ শেষ করতে করতে বৃষ্টিটা চলে এলো। বুঝেছি, তখন থেকে ছেলে মেয়ে দুটো অনেকবার কখন ভাত দেব জিজ্ঞাসা করছে। আমি কি জবাব দেব বলো তো? ঘরের চাল ডাল কিছুই তো নেই, এই সংসারটা কিভাবে চলবে? কি বলছো এসব? ভাতের হাঁড়িটা উল্টে রেখেছি আমি, ঘরে রান্না করার কিছুই তো নেই, আমি কি করব এখন? দেখো নন্দিতা, আমি কি বসে আছি বলো? সেই সকাল থেকে মাঠে কাজ করছি, আমার শরীরের কি অবস্থা দেখো। আমিও তো না খেয়ে কাজ করছি, আর এখন বাড়িতে এসে শুনতে হচ্ছে যে কিছুই রান্না হয়নি, আর কোনো খাবারও নেই। ওইদিকে জমিদার বাবু নাকি খাজনা বাড়িয়ে দিয়েছে। এখন আমি কি করব বলো? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। তোমাকে আমি দোষ দিতে চাচ্ছি না, কিন্তু এভাবে আর কতদিন চলবে? আমাদের খাবারের কষ্ট না হয় বাদই দিলাম, কিন্তু ছোট ছোট বাচ্চা দুটো কতদিন ঠিক মতো খায়নি, ওদের মুখটা দেখলে আমার খুব কষ্ট হয়। তুমি কিছু একটা করো, এভাবে বসে থাকলে তো হবে না, কারো সাথে কথা বলো। এই ব্যাপারে কার সাথে কথা বলবো বুঝতে পারছি না, সবাই নিজের খাবারের চিন্তায় ব্যস্ত, বুঝলে। মোহনদাও আজকে বললেন খাজনা আবারও বেড়েছে 100 টাকা। কি বলছো কি, 100 টাকা? তুমি চিন্তা করো না নন্দিতা, আজকে রাতে খেতে জল দেখতে যাব, কালকে সকালে পাশের গ্রামে গিয়ে দেখব যদি কোনো কাজ পাই। একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো বলো? জানি তুমি অনেক চেষ্টা করছো, তবে আজকে ওদের খাবারের ব্যবস্থা করতেই হবে। রাতে খেতে গেলে কিছু নিয়ে এসো, কিছু না হোক শাক পাতা হলেও নিয়ে এসো। ঠিক আছে, চেষ্টা করব কিছু নিয়ে আসার। খালি হাতে ফিরতে তো আমারও ভালো লাগে না, বুঝলে। আরে মোহনদা যে, আসো আসো, এই দেখো কত চিংড়ি মাছ। ক্ষেতের কাদায় তো দেখছি চিংড়ি মাছে ভরে গেছে। কি বলছিস কি? কই দেখি, এত বড় বড় চিংড়ি মাছও হয়? আমি তো জানতামই না। এই ক্ষেতে নামার পর পায়ের কাছে কেমন যেন নড়লো, প্রথমে ভেবেছিলাম সাপ নাকি, তারপর হাত দিলাম আর দেখি এই কাণ্ড। বাহ, বেশ তাজা তাজা চিংড়ি মাছ দেখছি।
তোর তো কপাল খুলে গেল রে বিক্রম। এতদিনে বেশ ভালো জিনিস তোর হাতে পড়লো, কিন্তু সাবধান। জানিস তো এই জমি কিন্তু রুদ্রকান্ত বাবুর। উনি জানতে পারলে বলবেন এই মাছও তার। জমিদারের স্বভাব জানিস তো, লোকটা কথায় কথায় নিজের মন মতো আইন বানিয়ে ফেলে। মোহনদা, আমি এই জমিতে ঘাম ঝরিয়ে চাষ করি, বুঝলে? রুদ্রকান্ত বাবু কি কোনোদিন এই ক্ষেতের দিকে এসেছে? আমি কাউকে কিছু বলবো না, চুপচাপ চিংড়িগুলো ধরে বাজারে বিক্রি করে ফেলবো। এখন আপাতত কিছু ধরে নিয়ে যাই, অন্তত ছেলেমেয়েগুলো পেট ভরে খেতে তো পারবে। তা অবশ্য ঠিক বলেছিস, উনি তো এদিকে আসে না। তবুও আমি বলছি, যা করবি খুব সাবধানে করিস। রাঘব ঘুরে বেড়ায় এদিক ওদিক, জমিদার বাবুর কানে সব খবর দেয়। যদি ধরা পড়িস তাহলে বড় বিপদ হবে তোর। বুঝেছি। এখন আমি তাহলে কিছু চিংড়ি মাছ ধরে ফেলি, বাকিটা কালকে দেখব। দেখি আর কি করা যায় কাল। ঠিক আছে বিক্রম, তবে চিংড়ি মাছ বেচে টাকা জমাস। দিনকাল যা পড়েছে, সামনে কি হয় কে জানে। ঠিক আছে দাদা। দেখো নন্দিতা, কত চিংড়ি মাছ পেয়েছি দেখো। এত চিংড়ি! এগুলো কি সত্যি ক্ষেত থেকে পেয়েছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি। আজকে কতদিন পর চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো সবাই। বর্ষার কাদায় নাকি চিংড়ি মাছ থাকে, এটা আমার দিদা বলতেন, কিন্তু আমি কোনোদিন দেখিনি। আজকে নিজে পাওয়ার পর বিশ্বাস হলো, বুঝলে? তবে শোনো, আজকে সব মাছ রান্না করো না। এই দুটো ঝুড়ির মধ্যে এক ঝুড়ি চিংড়ি মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করব। তাতে কিছু টাকা হবে, সেই টাকা দিয়ে বাজার করব। বাজারে নিয়ে যাবে? কিন্তু কেউ জানতে পারলে তো বিপদ হবে, আর জমিদারের কানে গেলে সব শেষ হয়ে যাবে আমাদের। তা তুমি ঠিকই বলেছ, কি করা যায় বলো তো? তুমি এই বাজারে যেও না, পাশের গ্রামের বাজারে যেও। ঠিক আছে, পাশের গ্রামে যাব। এখানকার বাজারে গেলে রাঘব আমাকে দেখে ফেলবে, এরপর রুদ্রকান্ত বাবুকে জানিয়ে দেবে। আমার খুব চিন্তা হচ্ছে, বুঝলে? তুমি চিন্তা করো না, মোহনদা ছাড়া কেউ জানে না ব্যাপারটা, আর উনিও চুপ থাকবেন। আমাকে কয়েকদিন সময় দাও, কিছু টাকা জমাবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার উপর আমার বিশ্বাস আছে, তবে সাবধান। যদি কেউ দেখে তুমি দুটো টাকা পেয়েছো, তখনই হিংসে করা শুরু করবে। সে আমি জানি, তাই যাই করব চুপচাপ করব। শুধু সংসারটা একটু টেনে তুলি, তারপর বাকিটা দেখা যাবে। কি রে মোহন, আজকাল যেন বেশ হাসি খুশি দেখাচ্ছে তোকে। তোর বন্ধু বিক্রমকেও তো দেখছি আনন্দে আত্মহারা হয়ে আছে। বিক্রম তো নাকি বাজারে চিংড়ি মাছ বিক্রি করছে আজকাল। তা এত চিংড়ি কোথা থেকে আসছে বলতো? ক্ষেতের চাষি হঠাৎ চিংড়ি মাছের ব্যবসায়ী হলো কি করে? এসব কি বলছো রাঘবদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিক্রম আর আমি তো মাঠেই কাজ করি। মাছের ব্যাপারে এত বড় গুজব কোথা থেকে শুনলে তুমি? গুজব না রে, পাশের গ্রামের বাজারে লোক বলা বলি করছে বিক্রমের মাছ বিক্রি নিয়ে। আমি খোঁজ নিয়ে জেনেছি কথাটা সত্যি। এখন প্রশ্ন হলো, এই চিংড়ি মাছ কোথা থেকে আসছে? বিক্রমের তো আর কোনো পুকুর নেই, তাহলে কি ক্ষেতে জল থেকেই চিংড়ি ধরছে? যদি তাই হয় তবে জমিটা কার সেটা কি জানিস না তোরা? রাঘবদা, তুমি শুধু শুধু ঝামেলা বাড়িও না। বিক্রম গরিব মানুষ, বউ ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্ট করে যাচ্ছে। এখন যদি চিংড়ি মাছ পেয়েও থাকে, তাতে ক্ষতি কি? জমিদার বাবুকে বললে কি লাভ হবে তোমার, বলো তো? আমার কাজ হলো ওনাকে সব খবর দেওয়া, এরপর জমিদার বাবু কি করবেন সেটা তিনি বুঝবেন। তুইও যদি সত্যিটা লুকিয়ে থাকিস তাহলে তোরও বিচার হবে মোহন। সত্যিটা বল আমাকে, পরে কোনো বিপদে পড়লে বলিস না যে আমি তোকে সাবধান করিনি, বুঝেছিস? কে কার বিচার করে সেটা সময় হলে দেখা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মনে রাখিস। তবে আমি গেলাম এখন। জমিদার বাবু, একটা খবর আছে জমিদার বাবু, আপনার তো সর্বনাশ হয়ে যাচ্ছে। সর্বনাশ? কি সর্বনাশ? কি হয়েছেটা কি?
বিক্রমকে আপনি যে পূর্ব দিকে জমিতে চাষ করতে দিয়েছিলেন সেখানে তো অনেক চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। সে তো ক্ষেত থেকে চিংড়ি মাছ ধরে পাশের গ্রামের বাজারে বিক্রি করছে। এই কাজটা সে লুকিয়ে করছে যাতে আপনার কানে কথাটা না আসে। তাই আমি পাশের গ্রাম থেকে আসল খবর নিয়ে এসে আপনাকে জানাচ্ছি। বিক্রম মানে সেই ভিখিরি চাষিটা খাজনা দিতে পারে না, অথচ আমার জমির চিংড়ি মাছ বাজারে বিক্রি করছে। এটা তো চুরি। জমিটা তো আমার, তাহলে মাছও আমার। বিক্রমের সাহস তো কম না, আমার সম্পত্তি নিয়ে বাড়াবাড়ি। কতদিন ধরে চলছে এসব? সপ্তাহখানেক হবে বাবু। প্রতি সন্ধ্যায় মাছ ধরতে যায়, আর রাতে ধরে আর ভোরে পাশের গ্রামে গিয়ে বিক্রি করে আসে। শুনেছি বেশ ভালো টাকা পাচ্ছে। চিংড়ি মাছের চাহিদা আছে ওই বাজারে। বিক্রম খুবই চালাক। এই গ্রামের বাজারে আসে না, পাশের গ্রামে যায়, যাতে কেউ না জানে। আমার সাথে চালাকি? কালকে সন্ধ্যের দিকে আমি নিজে যাব জমিতে, হাতে নাতে ধরবো বিক্রমকে। তুই আগে থেকে কিছু বলবি না কাউকে, মনে থাকবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, ঠিক আছে। আমি নিশ্চিত মোহনও জানে এই ব্যাপারটা। ওদের দুজনকেই শিক্ষা দিতে হবে। আমার জমিতে আমার অনুমতি ছাড়া একটা চিংড়িও কেউ ধরতে পারবে না। আপনি যা বলবেন তাই হবে বাবু। এই বিক্রম, এটা তুই কি করছিস? আমার জমিতে খাজনা দিতে পারিস না, আবার আমার জমির চিংড়ি মাছ চুরি করছিস। তোকে তো আমি বিশ্বাস করে জমি চাষ করতে দিয়েছিলাম, আর তুই কিনা সেই বিশ্বাসের এমন দাম দিলি। জমিদার বাবু শুনুন, এই চিংড়িগুলো কোনো পুকুরের মাছ না। আমি এই খেতে সারাদিন খাটাখাটনি করি, আমার পরিশ্রমে এই জমিতে ফসল ফলে। তাহলে এই চিংড়ির উপর শুধু আমার অধিকার। অধিকার? কিসের তোর অধিকার? এই জমি কার নামে? আমার, তাই তো? তাহলে জমির সবকিছু আমার। তুই সামান্য একটা মজুর, বুঝলি? ভিখারি কোথাকার। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার কোনো অধিকারই নেই এখানে? তোকে আমি চাষ করতে দিয়েছি, এটা তো তোর জন্য অনেক। এখন থেকে যত চিংড়ি মাছ ধরবি সব আমাকে দিবি, আর আগে যা বেচেছিস তার টাকা ফেরত দিবি, না হলে তোকে জমি থেকে তুলে দেব, বুঝেছিস? কি বললেন আপনি? জমি থেকে তুলবেন? এত সহজ নাকি? আমি কি চুরি করেছি নাকি কিছু যে আমাকে তুলে দেবেন? যে জমিতে আমি দিনরাত কষ্ট করছি সেই জমির কাদা থেকে দুটো মাছ তুলে ছেলে মেয়েকে খাওয়ালে সেটা অপরাধ হয়ে যায় নাকি? মুখ সামলে কথা বল বিক্রম। তোদের মতো ভিখারিকে যত মাথায় তোলা হয় ততই তোদের সাহস বেড়ে যায়। আজকে মাছ দিলে কাল বলবি জমিটাও তোর। আপনি আমার প্রতি অন্যায় করছেন জমিদার বাবু। অনেক বেশি কথা বলছিস তুই বিক্রম। জমিদার বাবুর সামনে দাঁড়িয়ে এত কথা বলার সাহস কোথায় পেলি তুই? জমিদার বাবু ওকে উচিত শিক্ষা দিন। সত্যি কথা বললে বেশি কথা হয় নাকি? তোর এত কথা শুনতে চাই না আমি বিক্রম। কালকে বিকেল পর্যন্ত সময় দিলাম তোকে, এর মধ্যে টাকা নিয়ে আমার সাথে দেখা করতে আসবি। কথাটা যেন মনে থাকে। তোমাকে আমি কতবার সাবধান করলাম, এখন কি হবে? জমিদার যদি তোমার থেকে জমিটা কেড়ে নেয় তখন আমরা কোথায় যাব? নিতাইয়ের মতো রাস্তায় বসবো নাকি? ছেলে মেয়ে দুটোকে নিয়ে ভিক্ষা করা ছাড়া তো আর উপায় দেখছি না। তুমি কেন শুনলে না আমার কথা? নন্দিতা, শোনো আমার কথা। সাবধান থেকে কি হতো? আজকে না হয় কালকে ধরা ঠিকই পড়তাম, কিন্তু আজকে একটা জিনিস বুঝতে পেরেছি। এই ভয়ে ভয়ে থাকায় জমিদার বাবু আমাদের পেয়ে বসেছেন। এটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে। এরকম বড় বড় কথা বলা সহজ, কিন্তু জমিদারের বিরুদ্ধে দাঁড়ালে কে তোমার পাশে থাকবে বলো? গ্রামের সবাই ভয় পায়, দেখবে তোমার মোহন দাদাও থাকবেন না তোমার পাশে। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। কালকে সকালে মোহনদা আর গ্রামের অন্য চাষিদের সাথে কথা বলবো। সবাই যদি একসাথে দাঁড়ায় জমিদার বাবু কিছুই করতে পারবে না। সত্যি বলতে তোমার কথা শুনে আমার ভয়ও লাগছে, আবার আবার একটু আশাও জাগছে। যাও, কথা বলে দেখো সবার সাথে, কিন্তু মাথা ঠান্ডা রেখো। রাগের মাথায় এমন কিছু করো না যাতে ক্ষতিটা উল্টে তোমারই হয়। মোহনদা, গতকাল জমিদার বাবু আমাকে চিংড়ি মাছ ধরার সময় বাধা দিয়েছেন। আমাকে বলেছেন সব চিংড়ি মাছ নাকি তার,
আমি যা বিক্রি করেছি সব টাকা নাকি ফেরত দিতে হবে, না হলে আমাকে জমি থেকে তুলে দেবেন। জানতাম এরকম কিছু একটা হবে। এখন কি করতে চাচ্ছিস তুই? আমি আর ভয়ে ভয়ে থাকবো না, আমি এসবের প্রতিবাদ করব, কিন্তু আমার একার পক্ষে তা সম্ভব না। আমার তোমাকে দরকার, আর সঙ্গে গ্রামের অন্য চাষিদেরও। তোর কথা ঠিক আছে, কিন্তু আমি কি করব? আমার তো জমি আছে জমিদার বাবুর অধীনে। আমি তোর পাশে দাঁড়ালে আমাকেও তো তুলে দেবে। আমারও তো সংসার আছে, তুই দেখ আমার অবস্থাটা। মোহনদা, তুমি কি ভাবছো এভাবে ডুব দিয়ে থাকলে বাঁচবে? আজকে আমি, কালকে হয়তো তুমি, আর পরশু অন্য কারো সাথে এরকম অন্যায় হবে। এভাবে একে একে সবাইকে ওরা শেষ করবেন। কিন্তু আমরা সবাই যদি একসাথে হয়ে বলি এটা অন্যায়, আমরা মানব না এটা, তাহলে কি জমিদার বাবু সবাইকে তুলে দেবেন? তাহলে ওনার জমির চাষ কে করবে? ফসল ফলাবে কে? তা তুই ঠিকই বলেছিস। আমরা না থাকলে তো জমিদার বাবুর কিছুই নেই। ওর এত অহংকারের জমি পড়ে থাকবে খালি। কিন্তু সবাইকে রাজি করানো কি সহজ হবে বল? অনেকে ওনাকে ভয় পাবে। তাছাড়া ওই রাঘব তো আছে। রাঘব একজন, আমরা পুরো গ্রামের লোক। তুমি একটু সাহস করো মোহনদা, তুমি আমার বয়সে বড়, তোমাকে দেখে অন্যরাও আমার সাথে আসবে। তুমি যদি বলো তাহলে লোকজন শুনবে তোমার কথা। তোরা ঠিকই বলেছিস। আমি এতদিন শুধু ভেবেছি কেমন করে নিজের ঘর বাঁচাবো। ঠিক আছে বিক্রম, এখন থেকে আমি তোর সাথে আছি। আজ বিকেলে লোকজনকে ডাকি, দেখি কারা কারা আসে। রাঘব দাদা, একটু দাঁড়াও তো, তোমার সাথে দরকারি কথা আছে আমার। কি রে বিক্রম, কি কথা তোর আমার সাথে? তুমি জমিদার বাবুকে আমার চিংড়ি মাছ বিক্রির খবরটা দিয়েছো, সেটা আমি জানি। তবে তোমার উপর রাগ আমার নেই, কিন্তু একটা কথা বলো তো, তুমি কি আসলে এইসব করে ভালো আছো? কি বলতে চাচ্ছিস তুই? বলছিলাম তোমার সংসারে কি কোনো কিছুরই অভাব নেই? তোর এসব আজে বাজে কথার উত্তর দেওয়ার সময় আমার নেই, বুঝলি? আমি জমিদার বাবুর কাছে কাজ করি, তিনি আমাকে দেখেন। তোর মতো আমি মাছ চুরি করি না, বুঝলি? তুই ওনার ক্ষেতের মাছ চুরি করেছিস। রাঘবদা, তুমি এটা চুরি বলছো? এটা আমার পরিশ্রম, চুরি না। আর সেই জন্যেই এটা আমার অধিকার। আজকে আমার বিরুদ্ধে গিয়েছো, কাল দেখবে তোমাকেও জমিদার বাবু ছুঁড়ে ফেলবেন, যখন ওনার তোমাকে আর দরকার পড়বে না। তুই বেশি বাড়াবাড়ি করছিস বিক্রম। আমি জমিদার বাবুকে সব বলবো, আমি সব বলে দিচ্ছি জমিদার বাবুকে। এরপর কিন্তু তোর সাথে ভালো হবে না। বলে দাও, কিন্তু একটু মনে রেখো তুমিও তো এই গ্রামের মানুষ, আর তোমার বাবাও কিন্তু চাষি ছিল। তুই কথা কম বল, আমি অত কিছু মনে রাখতে পারবো না। এখন তুই আমার সামনে থেকে যা, যা বলছি। এসব কি বিক্রম? এত লোককে আমার জমির সামনে একত্রে করে কি তামসা হচ্ছে? আজকের মধ্যে আমার মাছের টাকা দেওয়ার কথা ছিল তোর, দেখা তো করিসনি, আর এখন মানুষ জড়ো করছিস। মনে হয় তোরা সবাই জমি থেকে উচ্ছেদ হতে চাস। জমিদার বাবু, আজকে আমরা আপনার করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। প্রতিবাদ? কিসের প্রতিবাদ? আপনার জমিতে আমরা সবাই কাজ করি, তাই এই জমিতে যে চিংড়ি মাছ থাকবে সেই মাছের উপর আমাদের অধিকার আছে। আপনি বছরের পর বছর আমাদের খাজনা বাড়িয়ে যে অন্যায় করে গেছেন, আমরা কিছুই বলিনি। অনেক অপমান করেছেন, সেটাও সহ্য করেছি, কিন্তু তাই বলে আমাদের এই অধিকারটুকু কেড়ে নেবেন, সেটা আমরা হতে দেব না। বেশি কথা বলিস তোরা, তোদের সাহস তো কম না। ভুলে গেছিস নাকি এই সব জমি আমার? আমি চাইলে এই মুহূর্তে তোদের সবাইকে তুলে দিতে পারি। তুলে দিন সবাইকে, দেখি কিভাবে তুলবেন। তারপর দেখব আপনার জমিতে কারা চাষ করে। আপনি নিজে নামবেন নাকি কাদায় চাষ করতে? তাহলে আমরা সবাই কাজ বন্ধ করে দিই। জমিদার বাবু, এরা খুব বার বেড়েছে এদের, এখনই এদেরকে শায়েস্তা করতে হবে। জমিদার বাবু, সারা জীবনটা আমি আপনার জমিতে কাজ করেছি। আমার বাবাও আপনার বাবার জমিতে কাজ করতেন। তাতে আমি কি করব? তুইও তো এখন বিক্রমের দলের হয়ে গিয়েছিস। তোকে তো ভদ্রলোক ভাবতাম, তুই এখন আমার বিরুদ্ধে কথা বলছিস, ভিখারি কোথাকার। জমিদার বাবু,
বিক্রম কিন্তু একা না, আমরা সবাই তার সাথে আছি। আমরা ন্যায্য মূল্যে কাজ করতে চাই, আমাদের এই দাবি মানতেই হবে। এই আসো, সবাই আসো। এই পাষাণ্ড জমিদারকে যতক্ষণ না ধরা হবে ততক্ষণ কিছুই হবে না। তোরা ভাবছিস আমি ভয় পেয়েছি? জমিদার বাবু, এরা তো সবাই বেঁকে বসে আছে। এখন যদি আপনি এদের দাবি না মানেন, পরিস্থিতি খুব খারাপ হবে জমিদার বাবু। আপনি মেনে নিন এদের দাবি, আপনি সব মেনে নিন। ভয় পাওয়া না পাওয়া আপনার ব্যাপার, সেটা। তবে আমরা শুধু বলছি, আমরা আর চুপ থাকবো না এই অন্যায়ের কাছে। আচ্ছা ঠিক আছে, তোদের দাবি মানলাম, এখন আমাকে যেতে দে। আমি চিন্তা ভাবনা করে তোদের সিদ্ধান্ত জানাবো। তোরা এখন যা তাহলে। জমিদার বাবু, নিজের অধিকার আদায় করতে গিয়ে হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই না না, সেরকম কিছু না। আমিও এখন আমার সব ভুল বুঝতে পেরেছি। তোরা আমাকে ক্ষমা করে দে। সত্যি মেনে নিলেন তোমাদের দাবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না গো। এতদিনে উনি ওনার ভুল বুঝতে পারলেন, তার সেই দাপট আর অহংকারের পতন হলো অবশেষে। আমরা এক হয়েছি সবাই, সেই জন্যই এটা সম্ভব হয়েছে। আচ্ছা, তোমাদের অগোচরে জমিদার বাবু কোনো ক্ষতি করার কোনো ফন্দি করছেন না তো? করলে করুক, মনে রেখো এখন আমি আর একা নই, গ্রামের সব চাষিরা আমার সাথে আছে। আজ তোমার জন্য আমার গর্ববোধ হচ্ছে। কতদিন পর আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো। আজ তোমার কথা শুনে গ্রামের সবাই এক হয়ে গেছে। দেখলে ক্ষেতের কাদায় চিংড়ি মাছ কিভাবে সব বদলে দিল। ঠিক বলেছ, কেউ একা একা কোনো কিছুই করতে পারে না। অন্যায়ের প্রতিবাদ সবাইকে একসাথে হয়েই করতে হয়। আমাদের গল্প থেকে আপনারা সবাই এটাই শিখুন, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। মুখ বুজে সহ্য করা আর নয়। আচ্ছা, তোমরা কি বলতে পারবে কে চিংড়ি বিক্রির খবরটা জমিদার বাবুকে দিয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।